প্রথমে আমরা আলোচনা করব প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে প্রমাণ চাপ কাকে বলে। তো উত্তর হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গড় সমুদ্রপৃষ্ঠে 45 অক্ষাংশে 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলা হয়। তো প্রমাণ চাপের সংজ্ঞা হবে এটুকু। পরের প্রশ্ন, এটি 2 মার্কসের ক্ষেত্রেও আসতে পারে, তোমাদের 3 মার্কসের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। বায়ুর বুদবুদ জলাশয়ের তলদেশ থেকে ওপরে ওঠার সময় আয়তন বৃদ্ধি পায় কেন? তো উত্তরটা আমরা দেখে নেব। দেখো কি বলা হচ্ছে, তরলের গভীরতা বাড়লে তরলের চাপ বাড়ে, তাই জলাশয়ের তলদেশে চাপ সবচেয়ে বেশি থাকে। গভীর জলাশয়ের তলদেশ থেকে একটি বুদবুদ যত উপরের দিকে ওঠে ততই জলের চাপ কমতে থাকে। তারপরে কি বলা হচ্ছে, বয়েলের সূত্রানুযায়ী উষ্ণতা স্থির থাকলে চাপ কমলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। জলের সর্বত্র উষ্ণতাই সমান আছে বলে ধরা হলে চাপ কমার সাথে সাথে ব্যস্তানুপাতিকভাবে বেলুনের আয়তন ক্রমশ বাড়তে থাকে। তাই গভীর জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ যখন ওপরের দিকে উঠে আসে তখন তার আয়তন ক্রমশ বৃদ্ধি পায়। এটি হচ্ছে তোমাদের এই 2 মার্কসের এই 2 নম্বরের প্রশ্ন উত্তরটি। তার পরের প্রশ্নটি, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? এর সাথে আরও একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি এর আগে যখন গ্যাসের আচরণ থেকে আমি প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম তখন এটি আলোচনা করেছিলাম বলে এই প্রশ্নটি আমি এখানে দিইনি যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে আর এই উষ্ণতাকে পরম বলা হয় কেন। তাও তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিওতে কিন্তু সেই উত্তরটাও আলোচনা করে দেবো। প্রথমে আমরা দেখে নেব পরম শূন্য উষ্ণতা কাকে বলে। দেখো বলা হচ্ছে, স্থির চাপে যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকেই পরম শূন্য উষ্ণতা বলে। আর এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা কেন বলা হয়? কারণ বাস্তবে এই গ্যাসের মান পাওয়া সম্ভব নয়। আর এই গ্যাসের মান যেহেতু পাওয়া সম্ভব নয়, মানে -273 ডিগ্রি সেলসিয়াস যেটাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়, এর মান, এই মান বাস্তবে যেহেতু এই মান পাওয়া সম্ভব নয় তাই এই উষ্ণতাকে কিন্তু পরম বলা হয়। পরের কোশ্চেন হচ্ছে, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের সংজ্ঞা দাও। প্রথমে আমরা দেখে নেব আদর্শ গ্যাসের সংজ্ঞা। যেসব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র পুরোপুরিভাবে মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। আর বাস্তব গ্যাস হচ্ছে যেসব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র সঠিকভাবে মেনে চলে না, কিছু শর্ত থাকে, কিছু কিছু ক্ষেত্রে মেনে চলে, কিছু কিছু ক্ষেত্রে মেনে চলে না, এই রকম গ্যাসকে আমরা বলবো বাস্তব গ্যাস। পরের প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, চার্লস ও বয়েলের সূত্রে নির্দিষ্ট ভরের উল্লেখ থাকে কেন? এর উত্তরটি দেখব। কি বলা হচ্ছে, বয়েল ও চার্লসের সূত্র বিবৃত করার সময় নির্দিষ্ট ভরের গ্যাসের কথা উল্লেখ করা হয়, কারণ গ্যাসের আয়তন ও চাপ ভরের ওপর নির্ভর করে। গ্যাসের ভরের পরিবর্তন করলে গ্যাসের আয়তন ও চাপেরও পরিবর্তন হয়, তাই বয়েল ও চার্লসের সূত্রে নির্দিষ্ট ভরের কথাটি উল্লেখ থাকে। পরের প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি গ্যাসের হয়ে গেছে, 1 মিনিট একটু ঠিক করে দিই, এটা এটি গ্যাসের হবে। তো দেখো প্রশ্নটি হচ্ছে, গ্যাসের চাপের ওপর উষ্ণতার প্রভাব কী? তো এর উত্তরটি দেখে নেব। উত্তরটি হচ্ছে, আবদ্ধ পাত্রে রাখা কোনো গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির গতিবেগ বৃদ্ধি পায়। গ্যাস অণুগুলির গতিবেগ বৃদ্ধি পাওয়ার ফলে পাত্রের দেওয়ালের সঙ্গে অণুগুলির ধাক্কা খাওয়ার হার বাড়ে। গ্যাসের অণুগুলির গতিবেগ বাড়ার ফলে ওদের ভরবেগ বৃদ্ধি পায়, ফলে পাত্রের দেওয়ালে প্রযুক্ত বলের পরিমাণও বৃদ্ধি পায়, ফলে উষ্ণতা বাড়লে গ্যাসের চাপও বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, এটি শর্ট কোশ্চেনেও তোমাদের আলোচনা করেছিলাম, চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবক দুটি কী কী? তো চার্লসের সূত্রের ধ্রুবক দুটি হলো গ্যাসের ভর ও গ্যাসের চাপ, আর বয়েলের সূত্রের ধ্রুবক দুটি হলো গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। পরের প্রশ্ন, এটি 3 মার্কসের জন্য তোমাদের আসে পরীক্ষায়, সেটি হচ্ছে, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা প্রতিষ্ঠা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V0 সেন্টিমিটার কিউব এবং T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন V সাফিক্সে T সেন্টিমিটার কিউব হলে চার্লসের সূত্র অনুযায়ী ফর্মুলাটি কী হবে? VT = V0 1 প্লাস এটি T/273 সেন্টিমিটার কিউব হবে।
তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে? এইখানে যে টিটা রয়েছে এই টি এর জায়গায় এবার আমরা বসাবো -273। দেখো সমীকরণটি যা ছিল টি এর জায়গায় এখানে ভি এর নিচে -273 ডিগ্রি সমান সমান V0 1 প্লাস এইখানে টি এর জায়গায় কিন্তু -273/273। এই 273 কেটে গেলে হয়ে যাবে 1, আর এই প্লাসে মাইনাসে এখানে হয়ে যাবে মাইনাস। তো 1 - 1 0, 0-র সঙ্গে যেটা গুণ করব এর মান কিন্তু আসবে 0ই। সুতরাং -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এর চেয়ে কম উষ্ণতায় গণনা অনুযায়ী আয়তন ঋণাত্মক হবে। যেহেতু আয়তন ঋণাত্মক হতে পারে না, -273 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা কম উষ্ণতা পাওয়া সম্ভব নয়, তাই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকেই পরম শূন্য উষ্ণতা বলা হয়। এটি 3 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, চার্লসের সূত্রটি বিবৃত করো। তো উত্তর হচ্ছে, চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এটি হচ্ছে তোমাদের চার্লসের সূত্রটি। পরের প্রশ্ন, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। এর উত্তর হচ্ছে, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসে উপস্থিত অনুসংখ্যার সমানুপাতিক। এরকমভাবেও বলতে পারো, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় সমসংখ্যক গ্যাসে সম আয়তন গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান। এরকমভাবেও কিন্তু তোমরা অ্যাভোগাড্রো সূত্রটি লিখতে পারো। পরের প্রশ্ন, এটিও গাছেরই হয়ে গেছে। তো পরের প্রশ্নটি দেখো, গ্যাসের অণুর গতির ওপর উষ্ণতার হ্রাস ও বৃদ্ধির প্রভাব লেখো। তো এর উত্তরটি হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাসের অণুগুলির গতিবেগ বৃদ্ধি পায় এবং উষ্ণতা হ্রাস পেলে গ্যাসের অণুগুলির গতিবেগ হ্রাস পায়। পরের প্রশ্ন, অ্যাভোগাড্রো সূত্রের অনুসিদ্ধান্তগুলি লেখো। তো প্রথম অনুসিদ্ধান্তটি আমরা দেখব। এই সূত্র অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য নির্দেশ করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলি ছাড়া সকল গ্যাসীয় মৌলের অণুগুলি দ্বিপরমাণুক হয়। আর 3 নম্বর হচ্ছে, যে কোনো গ্যাসের আণবিক গুরুত্ব সমান সমান 2 গুণ বাষ্প ঘনত্ব। এই ফর্মুলাটি কিন্তু তোমাদের অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে ফর্মুলাটি তোমাদের কি ছিল? M সমান সমান 2D। এম মানে হচ্ছে গ্যাসের আণবিক গুরুত্ব বা আণবিক ভর, আর ডি মানে হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব। পরের প্রশ্ন, কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝো? তো উত্তরটা দেখব। কোনো নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু যে কোনো মৌলিক বা যৌগিক গ্যাসের আয়তনকে মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন বলে। পরের প্রশ্ন, একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান সমান কেটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। তো দেখো, এটি 3 মার্কসের প্রশ্ন। প্রথমে আমরা ধরে নিলাম যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ হবে পি, পরম উষ্ণতা হবে টি, আর আয়তন হবে ভি। এখানে লেখাটা এই রকমভাবে তোমাদের লিখতে হবে নাম অনুযায়ী। তাহলে কি বললাম? গ্যাসের চাপ হবে পি, পি মানে প্রেসার, পরম উষ্ণতা মানে টেম্পারেচার, সেটা হবে টি, আর আয়তন মানে ভলিউম, সেটা ধরে নিলাম ভি। যদি উষ্ণতা টি যদি স্থির থাকে তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি? ভি সমানুপাতিক 1/পি। এটি হচ্ছে বয়েলের সূত্র অনুসারে। আবার যদি চাপ স্থির থাকে তাহলে চার্লসের সূত্র অনুযায়ী কী হয়? ভি সমানুপাতিক হয় টি। আর চাপ আর উষ্ণতা যদি উভয়ই পরিবর্তিত হয় সেক্ষেত্রে হয়ে যাবে ভি সমানুপাতিক টি/পি, মানে দুটো সূত্রের সমন্বয়। তো সমানুপাতিক চিহ্ন উঠে গেলে তার জায়গায় আমরা আনবো একটি কে, আর এই টি/পি যেরকম ছিল রেখে দেবো, যেখানে কে হচ্ছে একটি ধ্রুবক। তো কেটাকে যদি এই পিটা নিচে ছিল, উল্টো দিকে গেলে ভি এর সাথে গুণ হয়ে গেলে এটি হয়ে যাবে পিভি, আর এদিকে পড়ে থাকবে কেটি। তো আদর্শ গ্যাসের সমীকরণটি হয়ে গেল পিভি সমান সমান কেটি। পরের প্রশ্ন, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। দেখো, প্রথম যে পয়েন্টটি বলবো, মানে প্রথম এই যে পয়েন্টটি আলোচনা করব তার এই 1 নম্বর পয়েন্টটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আর এই 1 নম্বর পয়েন্টটি বাস্তব গ্যাসের ক্ষেত্রে। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি বলছে? প্রথমে সংজ্ঞা দেখব। যেসব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র পুরোপুরিভাবে মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে, আর যেসব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র সঠিকভাবে মেনে চলে না তাদের বাস্তব গ্যাস বলে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রথমে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রকৃতপক্ষে প্রকৃতিতে আদর্শ গ্যাসের অস্তিত্বই নেই, আর 2 নম্বরে বাস্তব গ্যাসের ক্ষেত্রে হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত সকল গ্যাসই বাস্তব গ্যাস। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রথমে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল থাকে না, তাই এদের তরলে পরিণত করা যায় না। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে বাস্তব গ্যাসগুলি অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল থাকায় এদের সহজেই তরলে পরিণত করা যায়। 4 নম্বর পয়েন্ট, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণকের মান সর্বদাই 1 হয়, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে বাস্তব গ্যাসের সংকোচনশীলতা গুণকের মান সবসময় 1-এর বেশিও হতে পারে, আবার 1-এর কমও হতে পারে, কিন্তু 1-এর সমান হবে না।
এই ছিল আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। পরের কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটি, গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্যগুলি আলোচনা করো। তো দেখো, প্রথম যে পয়েন্টটি সেটি হচ্ছে যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত গ্যাস অণুগুলি নিরেট, গোলাকার এবং পূর্ণ স্থিতিস্থাপক হয়। একই গ্যাসের অণুগুলির আকার, ওজন, ধর্ম একই রকম হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গ্যাস অণুগুলির বিন্দু সদৃশ্য বলে এদের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয় বা কম হয়। পরের পয়েন্ট হচ্ছে গ্যাসের অণুগুলি সর্বদা গতিশীল এবং বিভিন্ন দিকে বিভিন্ন বেগে সম্পূর্ণ এলোমেলোভাবে সরলরেখায় ঘুরে বেড়ায়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে গ্যাস অণুগুলি পরস্পরের সঙ্গে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে অনবরত পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, ফলে এই সংঘর্ষে অণুগুলির মোট ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকে। 17 নম্বর প্রশ্নটি দেখব, বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণগুলি লেখো। বানানটা ভুল আছে, সব গ্যাসগুলি গাছ হয়ে গেছে, একটু তোমরা সেটা চেক করে নিও, আমি যতটা সম্ভব আমি ঠিক করে দিলাম। দেখো, উত্তরটি হচ্ছে 1873 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ হিসেবে গ্যাসের গতীয় তত্ত্বের 2টি ত্রুটি উল্লেখ করেছেন। প্রথম ত্রুটিটি হচ্ছে আয়তন সংক্রান্ত ত্রুটি। কি বলা হচ্ছে, গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলির বিন্দুভর হিসেবে কল্পনা করায় গ্যাসের অণুগুলির আয়তন আধারের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলি যতই ক্ষুদ্র হোক না কেন এদের নির্দিষ্ট আয়তন আছে। বাস্তব গ্যাসের অণুগুলির অবাধ বিচরণের জন্য কার্যকারী আয়তন পাত্রের আয়তনের তুলনায় কিছুটা কম হয়। ফলে উপরিক্ত কল্পনা উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপের ক্ষেত্রে সত্যি হলেও অন্য সময় নির্ভুল নয়। তাই আধারের আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলির নিজস্ব আয়তনকে নগণ্য বলে উপেক্ষা করা যায় না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে চাপ সংক্রান্ত ত্রুটি। কি বলা হচ্ছে এখানে দেখব, গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যে আরও ধরা হয়েছে যে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে পারস্পরিক কোনো আকর্ষণ বল নেই, কিন্তু পরীক্ষা করে দেখা যায় নিম্ন উষ্ণতায় ও অধিক চাপে গ্যাসের আয়তন কমে যাওয়ার ফলে গ্যাসের অণুগুলি যথেষ্ট কাছাকাছি চলে আসে, আর তখনই অণুগুলির আন্তরাণবিক আকর্ষণ বলের অস্তিত্ব বিবেচনাধীন হয়ে পড়ে। এর ফলে আদর্শ অবস্থায় আকর্ষণ মুক্ত অণুগুলির দেওয়ালে যে পরিমাণ ধাক্কা দেওয়ার কথা বাস্তব গ্যাসগুলির অণুগুলি তা দিতে পারে না, অর্থাৎ বাধাহীনভাবে আদর্শ গ্যাস পাত্র দেওয়ালে যে চাপ প্রয়োগ করে বাস্তব গ্যাস দ্বারা প্রযুক্ত চাপের পরিমাণ তা অপেক্ষা কম হয়। তো ছাত্রছাত্রীরা